সেই জন্যে সমাজে একটা জিগির তুলে দিয়েছিল যে এরা আবার সেক্স এডুকেশন শেখাবে। 7-8 মধ্যে থেকে সেক্স এডুকেশনটা চালু হওয়া উচিত। তার লিঙ্গ সম্পর্কে সে জানবে না। 9-10 উঠে তো এমনি সে জানছে কাকে বলে উভলিঙ্গ, কাকে বলে এই সমস্ত জানছে। আর 11-12 বলে কথা নেই, সেখানে তো হরমোন পড়ছে, সেখানে তো জানতেই হবে। আর 11-12 তো রিপ্রোডাক্টিভ ফিজিওলজি বলে একটা চ্যাপ্টারই রয়েছে, পুরো জানতেই হবে তাকে। সুতরাং গেল রফ তোলার কোনো কারণই নেই, বরং যে জানছে না সে পিছিয়ে পড়া, জানতে হবে। আসলে ঠিকঠাক বৈজ্ঞানিক পদ্ধতিতে জিনিসটা যদি কেউ জানে, আমি আমার ক্লাসে দেখেছি যখন আমি পড়াতাম কোনো একটা ফিজিওলজির বিষয়, তখন সবাই চুপ করে বসে থাকতো। কেন? কেউ তো আড্ডাই আর কি হাসি ঠাট্টার তো বিষয় ছিল না। কোন ক্লাস সেটা? হায়ার সেকেন্ডারি 11-10 তাই। সবাই তো চুপ করে বসে শুনতো, ভালো করে শুনতো। আর মানে শিক্ষকেরও ট্রেনিং দরকার, যে শিক্ষক বলছেন কতটা সায়েন্টিফিক ভাবে তিনি প্রস্তাবনা রাখছেন, তিনি উপস্থাপনা করছেন, তার উপরেও কিন্তু নির্ভর করে। অর্থাৎ এই বিষয়ে জানাতে গেলে তাকেও ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং তাকেও বিষয়টা সম্পর্কে ভালো ট্রেনিং নিতে হবে। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আপনাদের স্বাগত। আর আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের এই স্টুডিওতে দীর্ঘদিন ধরে যিনি তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করে চলেছেন। প্রান্তিক তৃতীয় লিঙ্গের মানুষ যারা রয়েছেন, যাদেরকে আমরা বিভিন্নভাবে অবহেলা করি কিংবা তাদেরকে অন্য নজরে দেখি, সে প্রান্তিক তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে যিনি দীর্ঘ 35 বছর গবেষণা করে চলেছেন, তাদের সঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। তার জন্য তাকে অনেক মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে বিভিন্ন ধরনের সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে। আমরা পেয়েছি সেই মানুষটিকে, যে মানুষটি এত কটু কথা, এত মানুষের অবহেলা সহ্য করেও গবেষণায় কিন্তু গবেষণার কাছ থেকে একটু সরে আসেননি। তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় অজয় মজুমদার। নমস্কার দাদা। আজকে ইতিমধ্যে শুরুতেই আমরা হ্যাপি সানরাইজ পডকাস্টের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের বলি, ইতিমধ্যে কিন্তু আমাদের অজয়দার অনেকগুলি বই বাজারে রয়েছে, যেগুলি বেশ যথেষ্ট মানুষের মন জয় করতে পেরেছে এবং সেই সঙ্গে বইগুলি কিন্তু বিভিন্ন সেগমেন্টে পড়ানো হচ্ছে এখন। তো সেই বইগুলি নিয়ে বেশ কিছু বই ট্রান্সজেন্ডারদের নিয়ে লিখেছেন, HIV AIDS-এর উপরে লিখেছেন, প্রচুর বই। অবশ্যই এক এক করে সে বিষয়ে যাব। তো এই যে সবার আগে বলবো যে আপনি একজন সাধারণ মানুষ, আপনি একজন পুরুষ বা কি বলবো যে আপনি ফার্স্ট লিঙ্গ বা সেকেন্ড লিঙ্গ যাই বলুন, থার্ড লিঙ্গের কথা যাচ্ছি না আর কি, সেখানে দাঁড়িয়ে কেন আপনার হঠাৎই ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করার মানসিকতা বা ভাবনাটা এলো? আসলে এই বিষয়ে সবাই আমাকে প্রশ্ন করে। এখন আমি তো আসলে জীববিজ্ঞানের ছাত্র। আমার একটা জিনিস ছোটোর থেকে আমি দেখতাম যে কিছু কিছু প্রাণী ছিল, যেমন কেঁচো, যেমন অ্যাকাটিনা, ল্যান্ড স্নেল যাকে বলে, লম্বা শামুক, এরা প্রত্যেকে হার্মোফ্রোডাইট। হার্মোফ্রোডাইট হলেও ন্যাচারাল। হার্মোফ্রোডাইট মানে স্ত্রী অঙ্গ এবং পুরুষ অঙ্গ দুটোই এদের দেহে থাকে, অথচ তারা কিন্তু বাচ্চা প্রদান করে, সন্তান সন্ততি হয়, সবই হয়, তার মানে ন্যাচারাল। কিন্তু আশ্চর্য, এরা সবাই হার্মোফ্রোডাইট। এই ব্যাপারটা নিয়ে আমার অনেক দিনের আমার মনটা ওই দিকে চলে গিয়েছিল
তারপরেই আমি দেখলাম হিজড়ে সমাজ, হিজড়ে মানুষদের দেখতে শুরু করলাম। কারণ না, এরা তো সেরকম না, এদের তো সন্তানাদি হয় না বা এ হয় না, তাহলে ব্যাপারটা কি? এইটাই আমার প্রথম মনে আসে এবং এইটা নিয়েই আমি গবেষণা করতে থাকি। তারপরে যখন আমি সমাজের একটা বৃহৎ স্তরে চলে যাই, তখন দেখি আমার জানাটা আদৌ ঠিক না, আরো অনেক কিছু জানার আছে। সেই জানাগুলো আমি আস্তে আস্তে আমার ক্ষেত্র সমীক্ষার মধ্যে দিয়ে সেগুলো কাজ করার চেষ্টা করি, এবং এই কাজটা শুরু করেছিলাম আমি 1992 সালের মে মাসে। বাহ, অনেকদিন হয়ে গেল। প্রথম 3 বছর আমি কাজটা করে গিয়েছিলাম, ভুল পথে চলেছিলাম। এই ভুল পথে কে বের করলো? প্রথম কথা, ডক্টর জে.বি. মুখার্জি তখন বেঁচে ছিলেন, উনি মেডিকেল কলেজের একসময় প্রিন্সিপাল ছিলেন। ফরেন্সিক মেডিসিনের দিকপাল, ওনার ফরেন্সিক মেডিসিনের বই হচ্ছে জগৎ বিখ্যাত, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স বইটার নাম। তো যাই হোক, উনি আর নেই। আমি একটা আর্টিকেল, এই কাজটা প্রথমে আমরা দুজনে করতাম, আমার এক বন্ধু ছিল সঙ্গে। তখন একটা আর্টিকেল বেরিয়েছিল যুব মানুষ পত্রিকায়, একটা বড় আর্টিকেল, 14-15 পাতার একটা আর্টিকেল। সেটা ওনাকে পড়তে দিই, স্যার আপনি এটা পড়বেন। তখন উনি আমাকে বললেন, আমি তোমাদের সঙ্গে একমত না। আমি তো পুরো ঘাবড়ে গেছি, তোমার সঙ্গে একমত না, তাহলে আমি কি এতদিন যা চললাম ভুল পথে চললাম? মানে এর মধ্যে আপনি প্রায় 3টে বছর পার করে ফেলেছেন। পার হয়ে গেছে, অথচ তাহলে ভুল পথে চললাম। তা বললাম, স্যার কি ভুল হয়েছে? বললেন, তুমি লিখেছো 2% অফ দ্য ইউনাক্স আর কনজেনিটাল, আর আমি বলছি কেউ নেই, কোনো কনজেনিটাল নেই। আচ্ছা, আমি তো অবাক হয়ে গেছি, স্যার কি বললেন? স্যার বললাম, আমি তো স্যার লিখেছি 2% হবে না, কেউ হবে না। এইটা আমি তখন ভুলটা শুধরানোর সুযোগটা তখন ঠিক পুরো পাইনি। পরে আমি গিয়েছিলাম শান্তিপুরের এক হিজির বাড়িতে, আমরা তখন খুব যেতাম, মানে ওটা আমাদের তখন ল্যাব। বাহ। সেই, তার নাম বাসন্তী মাসি, আমরা বাসন্তী মাসি বলে ডাকতাম। তখনই তার বয়স প্রায় 70 হবে, আর তখন তো আমরা অনেক ছোট, মানে এখন থেকে এত বছর আগে, হ্যাঁ প্রায় 33-34 বছর আগে। তখন উনি একটা অবস্থার প্রেক্ষিতে বলতে থাকেন যে তোমরা যা জানো সেটা ঠিক না, আসল বিষয় হচ্ছে এই। তখন আবার উল্টো পথে ছুটতে থাকি ওই 3টে বছর। তবে হ্যাঁ, ওই 3টে বছর যদি না দেখতাম, না জানতাম, তাহলে ভুলটাই তো বুঝতে পারতাম না একদম। তারপর থেকে আসল কাজটা শুরু হলো। এই হচ্ছে আমাদের কাজের, মানে শুরুটা হচ্ছে এরকম ছিল। তো এই যে ভুলটা, আপনি 3 বছর গবেষণা করছেন, তবু 3 বছর ভুল করছেন, আমাদের সমাজের সাধারণ মানুষও তো এই ভুলটা নিয়ে চলছে। হ্যাঁ, সাধারণ মানুষ এখনো ভুল করে যাচ্ছে। অনেকেই আমাকে বলে, আমার প্রথম যে বইটা বেরিয়েছিল 1997 সালে, বইটার নাম হচ্ছে ভারতের হিজড়ে সমাজ। এই বইটার লেখক আমরা দুজনে ছিলাম, আমি এবং নিলয় বসু। আচ্ছা। এই কাজটা আমরা করেছিলাম অনেক দিন ধরেই। বইটার নাম ভারতের হিজড়ে সমাজ। তখন আশ্চর্য, এদের এত ভয় পেত সবাই, আর আমাদের বইয়ের মধ্যেও লেখা ছিল। সেই কারণে কোনো পাবলিশার তখন কিন্তু এই বইটা ছাপানোর জন্য এগিয়ে আসেনি। আচ্ছা। আমাদের খুব ঘনিষ্ঠ শ্রদ্ধেয় এক অধ্যাপক ডক্টর সমীর রক্ষিত, ইনি প্রথম সাহায্য করেন এই বইটা প্রকাশের জন্য দ্বীপ প্রকাশনকে দিয়ে। আচ্ছা। দ্বীপ প্রকাশন এই বইটা ছাপতে রাজি হয়, তবে একটা কন্ডিশন, যে ভূমিকাটা আমার পছন্দ মতো মানুষকে দিয়ে আমি লিখিয়ে নেব। তাহলে ভূমিকাটা কি? ভূমিকাটা পুলিশের একজন ডাইরেক্টর জেনারেল লিখবেন। আচ্ছা। সেই ভদ্রলোকের নাম হচ্ছে সুজিত ঘোষ, IPS। তিনি বইটার ভূমিকা লিখলেন। তার মানে পুলিশ যদি লিখে দেয়, তাহলে অন্তত মাফিয়া চক্র আমার এই পাবলিশিং কোম্পানিতে অন্তত হুজ্জুতি ঝামেলা করবে না।
এই ভয়টা তাহলে সাধারণ মানুষ যে ভয়টা এখনো করে হ্যাঁ, অনেক কমেছে। ট্রেনে বাসে যে এক শ্রেণীর আমরা বলি আর কি ট্রান্সজেন্ডার বা হিজড়ে যাই বলি, হ্যাঁ, এই যে তাদের যে অত্যাচারের ভয় বা আসলে কি এরা তো এই যে ক্যাস্টেশন মানে যাকে বলে লিঙ্গচ্ছেদন, আসলে এই আলোচনাটা কতখানি করলে যে ঠিক মতো মানুষকে বোঝানো যাবে এটাই আমি এখন বুঝতে পারি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী বলি। এই রূপান্তরকামী মানুষরা হচ্ছে নিজেরা ছেলে, বায়োলজিক্যালি মেল, কিন্তু তারা নিজেরা ফিমেল বলে ভাবে। মানে মেল বডি ইন দ্য ফিমেল সোল অ্যান্ড ফিমেল বডি ইন দ্য মেল সোল। অর্থাৎ বায়োলজিক্যালি আমি যা, তার বিপরীত সে ভাবে। এবং পুরুষদের ক্ষেত্রে যে মেল, সে তো নিজেকে ফিমেল ভাবে। তার ফলে তার এই যে পেনিস অ্যান্ড টেস্টিস পুরুষ অঙ্গগুলো, সেগুলো অপাঙ্ক্তেয় মনে করে। এইগুলো আমার জীবনে একটা দুর্বিষহ যন্ত্রণা। এগুলো হচ্ছে আমার একটা মানে অপ্রয়োজনীয়। সেই বাদ দেওয়ার জন্য ওরা সায়েন্টিফিক্যালি তো বাদ দিতে পারে না, কারণ এটা বেআইনি। কোনো শিক্ষিত ডাক্তার এগুলো করবে না। তাহলে কি করছে ওরা? বিহারের সীমান, তারপর মৌ, উত্তরপ্রদেশের, এইরা বিভিন্ন গ্রাম অঞ্চলে কিছু চাঁদশির মতো কোয়াক ডাক্তার ওখানে আছে, তারা এগুলো ক্যাস্ট্রেট করে দেয়। ক্যাস্ট্রেট করে দিয়ে এবার ওরা ভাবছে আমার তো লিঙ্গ নেই, সুতরাং আমি এখন ফিমেল হয়ে গিয়েছি। ফিমেল তো হয় না, ওই একটা ফিমেল সাজা আর কি। তারপরে গলাটাকে নকল করা। তবে একটা সুবিধা হয়, ওই যে টেস্টিসটা থাকে তাতে যে টেস্টোস্টেরন লেভেল, হরমোন লেভেলটা কমে যায়, তারপরে একটা মেয়েলি ভাব আসতে থাকে। এছাড়া ওদের যে স্তন ফনগুলো তৈরি করার জন্যে ওরা করে কি, ওসি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটাকে বলে, সেই ওসিটা খাওয়া শুরু করে। ওটা 2 মাস খেলেই মোটামুটি ও ডেভেলপমেন্টটা আসে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ওদের জীবনটা। এবং আমরা জন্মগত হিজড়ে যাকে বলি, যাকে তৃতীয় লিঙ্গ বলে আমাদের সরকার স্বীকৃতি দিয়েছেন, সেই জন্মগত হিজড়েরা তো হচ্ছে খুব সামান্য। সারা ভারতবর্ষে আমি 87 সাল পর্যন্ত 283 জন ছিল। এখনো যে খুব বেশি বেড়েছে তা কিন্তু নয়। এটা কি আমাদের রাজ্যে না সমগ্র দেশে? সমগ্র দেশে, সারা ভারতবর্ষ মিলে। মানে অনলি 286 অনলি, আমাদের শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দেওয়াও আছে। কিন্তু সারা ভারতবর্ষে হিজড়ে সম্প্রদায়ের সংখ্যা বেশ কয়েক লক্ষ। তাহলে কি করে সম্ভব হলো? কি করে সম্ভব? আসলে কেউ তো জন্মগত না, এখানে যারা থাকে সবাই হচ্ছে তৈরি হওয়া। এক হচ্ছে কিছু রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার, এক হচ্ছে রূপান্তরকামী না সাধারণ ছেলে। এরা আসছে হিজড়ে সমাজ, যারা হিজড়ে গুরুমা বা মাফিয়া আছে, তারা নিয়ে গোপনে ক্যাস্ট্রেট করে দিচ্ছে সামান্য কারণে। আচ্ছা করে মদ পান করাচ্ছে, করিয়ে তা এই কাজের সঙ্গে যারা যুক্ত তারা তো আসলে মানে সাংঘাতিক ক্রিমিনাল। এবং যারা এই সম্পর্কে সাধারণ মানুষকে জানাচ্ছে বা এই সম্পর্কে যারা বই লিখছে বা যে পাবলিশার ছাপাচ্ছে, তাদের উভয়েরই ভয় আছে। অন্তত এখন থেকে 28 বছর 30 বছর আগে সেই ভয়টা আরো বেশি ছিল, বেশি মাত্রায় ছিল। একদম আমরা আসলে আন্দাজে কাজ করেছি বলে আমাদের ভয়টা পেতাম না, কিন্তু যখন পাবলিশার বইটা কোনো পাবলিশার ছাপছে না, তখন ভয়টা আমাদের তো তখন কলকাতার থেকে আসছি একা একা ট্রেনে করে বাড়িতে, তখন মাঝে মাঝে এদিক ওদিক তাকাতাম, ভয় লাগতো। আচ্ছা, এইটা তো হতোই এক সময়। তাছাড়া এই হিজড়েরা যে সমস্ত ট্রেনে ফেনে করে, এই সমস্ত সবাই জানে, একটু মস্তান মস্তান ভাব এই সমস্ত থাকে। এই হচ্ছে বিষয়। মূল সমস্যাটা কি? দেখো, মূল সমস্যাটা তো সাংঘাতিক সমস্যা। আমরা তো প্রথম জীবনে হিজড়েদের নিয়ে কাজকর্ম করতাম, রিসার্চ করতাম। পরবর্তীকালে দেখলাম এ তো আমাদের সাধারণ মানুষের ঘরের মধ্যে সমস্যা।
আচ্ছা, সাধারণ মানুষের ঘরে এগুলো আছে। তাহলে এই বিষয়গুলো আমরা এতদিন ধরে কোনো কালচার করিনি, কালচার হচ্ছে গোপনে গোপনে। আচ্ছা, কলকাতায় বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেরা যারা নিজেদেরকে বুঝতো, যে প্রথমে যখন একা একা থাকতো সবাই ভাবতো যে আমরা বোধহয় একা, আর আমাদের মতো বোধহয় কেউ হয় না। ওরা একটা প্রথম কলকাতাতে একটা করলো, একটা সংস্থা তৈরি করলো, তার নাম কাউন্সিল ক্লাব। এই কাউন্সিল ক্লাব বসতো জর্জ ভবনে, অর্থাৎ কিনা ডেন্টাল মেডিকেল কলেজ আছে, আরামের ডেন্টাল মেডিকেল কলেজ পেছনে। ওখানে প্রতি মাসে না, সপ্তাহে একদিন করে বসতো। তা ঘটনাচক্রে আমাদের সঙ্গে দু একজনের পরিচয় হওয়া শুরু করেছে। তখন আমরা করলাম কি, ওই সংস্থার মেম্বার হয়ে গেলাম। তখন 200 টাকা করে মেম্বারশিপ। নিলয় আমি দুজন মেম্বার হওয়া। এটা কত সাল নাগাদ? সেটা হচ্ছে ওই 93-94 সাল হবে। আচ্ছা আচ্ছা। তখন আমাদের স্যালারি স্ট্রাকচার যা 200 টাকা মানে আমাদের কাছে কঠিন। তখন আমরা একজন মেম্বার হলাম আর একজন গিয়ে বসতাম সঙ্গে, মানে বসার রাইটটা পেয়েছি। ওদের কাছে আলোচনা শুনতাম, কার কি সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, বাড়িতে কি সমস্যা হচ্ছে, স্কুলে কি সমস্যা হচ্ছে, কলেজে কি সমস্যা হচ্ছে। এই কথাগুলো ওই মিটিংয়ে আসতো, এবং কোন জায়গায় কোন কনফারেন্স হচ্ছে সেগুলো গোপন কনফারেন্স, সেই কনফারেন্সে কি আলোচনা হচ্ছে এবং তার উপরে পেপার লেখা এগুলো পেতাম। আর তখন ত্রিকোণ বলে একটা পত্রিকা প্রকাশ হতো, এই থার্ড জেন্ডারের উপর একটা আসতো, সেই পত্রিকাটা আমরা রেগুলারই প্রায় পেতাম। ত্রিকোণ মানে এগুলি তো স্টলগুলি তো বিক্রি হতো, স্টলগুলো একসময় বিক্রি হতো, এবং মাঝে মাঝে আমি বারাসাত বুকের স্টলে ছবি দেখেছি। সেটা তো অনেক পরে, আগে তো একদম গোপনে বিক্রি হতো। আচ্ছা, এটা তুমি যখন বলছো তখন হচ্ছে অনেক পরে, অনেকটাই পরে, পরে নিষিদ্ধটা অতটা নেই, কিন্তু প্রথম দিকে আমরা যখন কাজটা করি তখন নিষিদ্ধ ছিল, এটা পত্রিকা বেরোতো না। আর এই কাউন্সিল ক্লাব থেকে একটা পত্রিকা বেরোতো, সেটাও আমরা মাঝে মাঝে নিয়ে পড়তাম, বা ওখানে অনেক পত্র পত্রিকা আসতো যেগুলো আমাদের অনেকে সাহায্য করেছে। তাই যাই হোক, আমরা কোনো আলোচনা করতাম না, আমরা তো কি জানি না, আমরা শুনতাম, শুনে 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 নলেজটা আমাদের তৈরি হচ্ছিল। তারপরে আমরা কাজটা শুরু করি। আপনারা যখন এই কাজটা করছিলেন তখন আপনাদের একটা রূপান্তরকামীদের নিয়ে একটা সংগঠন করেছিলেন, আমার মনে আছে বেশ, এবং আপনারা কাজকর্ম করছিলেন বেশ, কিন্তু হঠাৎ করে সেই সংগঠনটা মনে হয় এই মুহূর্তে আর নেই আপনাদের। বা কিভাবে কাজ করতেন, কেন করেছিলেন সংগঠনটা, এবং সেটা কিভাবে আপনারা কাজ করেছিলেন, বা এখন কি অবস্থায় আছে সংগঠনটি? সত্যি আমরা খুব দুঃখ পাই যে আমাদের সাধের যে সংগঠন আমরা প্রান্তিক নাম দিয়েছিলাম, সেটা আজকে নেই। সেই প্রসঙ্গেই বলছি কিভাবে আমরা তৈরি করেছিলাম। সালটা ছিল 1997 সাল। তখন অনেক রূপান্তরকামী মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে। আমরা 1997 সালে যখন আমাদের বইটা প্রকাশ পায়, তখন বেশ কিছু মানুষজন এই বইটা পড়ে কেউ কেউ নিজের থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে, কাউকে যে আমার বন্ধু ছিল নিলয় বসু, ওর স্কুলে একটা ছাত্র ছিল, সে 6-7 পড়ে, সে তখনই আমাকে বলতো এই করছে ওই করছে। আজকে দেখলাম যে নেল পালিশ পরে এসছে হাতে এবং পায়ে, এরকম নানা রকম সিমটম শুনতাম। তারপরে বনগাঁতে আর একজন সাহিত্যিক আমাদের দাদার মতো, তিনি একদম বললেন যে একজনকে দেখলাম নদীর ধারে বসে আছে, আমার যেন মনে হলো একটু মেয়ে ধরনের ছেলে, তোমরা দেখলে ভালো বুঝবে। এইভাবে আস্তে আস্তে সংগ্রহ করলাম, অন্তত 10-12 জন সংগ্রহ হয়ে গেল একসঙ্গে। এইবার আমাদের মাথায় এলো এদের এই যে বাড়িতে সমস্যা, ক্লাবের সমস্যা, পাড়ায় সমস্যা, স্কুলে যেতে পারছে না অনেকে সমস্যা,
টিটকিরি মারছে। তা এদের এই সমস্যা নিয়ে আমাদের অন্তত একটা সংগঠন তৈরি করা দরকার, যেখানে ওরা নিজেদের কথা বলবে, নিজেদের কথা শুনবে, আমরা শুধু থাকবো অভিভাবক হয়ে, আর কিছু না। এই বলে আমরা একটা সংগঠন তৈরি করলাম। সংগঠনের নাম দিলাম প্রান্তিক বনগাঁ। প্রান্তিক নামটার দুটো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে আমরা একদম প্রান্তিক শহর, অর্থাৎ বনগাঁ হচ্ছে বাংলাদেশের একদম কাছে। আর দ্বিতীয় হচ্ছে এরা হচ্ছে প্রান্তিক মানুষ। সব মিলে প্রান্তিক নামটাই আমরা সিদ্ধান্ত নিলাম এবং প্রান্তিক বনগাঁ নাম দেওয়া হলো। তারপরে দেখলাম এদের সাথে প্রচুর নেটওয়ার্ক, মানে এদের মতো মানুষগুলোকে ওরা বহু দূর দূর থেকেও মানে সংযোগটা আছে ওদের, প্রাণের মানুষ। আসলে ওরা মনে করে এরা আমাদের আপন মানুষ, কেন আমার কথা এরা বুঝবে না, এরা বুঝবে, এরা হচ্ছে শুভাকাঙ্ক্ষী আমাদের, এইটা মনে করে এদের নেটওয়ার্কটা খুব দারুণ নেটওয়ার্ক। এই করতে করতে আমাদের সংস্থার মেম্বার প্রায় 50 ছাড়িয়ে গেল প্রায়। এটা কি শুধু আপনার বনগাঁ শহরের মধ্যে? হ্যাঁ, বনগাঁ শহরে, শুধু বনগাঁ সাব ডিভিশন না, বাইরে খুব একটা নেই। বনগাঁ সাব ডিভিশন, তবে বনগাঁ সাব ডিভিশন হলেও অনেক দূর দূর থেকেও আসতো, যেমন গোবরডাঙ্গায় আসতো, দত্তপুকুর আসতো, কেউ দত্তফুলিয়া আসতো নদিয়ার থেকে, কেউ কেউ রানাঘাট থেকেও আসতো। মানে এই ধরনের সংগঠন তখনকার সময় কেউ আর তৈরি করেনি। আমরা এই সংগঠন বেশ ভালোই সুখে দুঃখে সময় কাটছিল, খুব সুন্দর। এবার একজন এসে বলল যে একটা কাজ দেবো আপনাদের, এই কাজটা একটু করে দিতে হবে। কি কাজ? কাজটা হচ্ছে প্রবাবিলিটি অফ এইডস অ্যামং দ্য মানে মার্জিনাল সেক্সুয়াল ইন্ডিভিজুয়াল। তার মানে হচ্ছে এই যে কতখানি এইডসের প্রবাবিলিটি আছে এই মাইনরিটি গ্রুপের মধ্যে। এতদিন তো শুনি হেটেরোসেক্সুয়ালদের মধ্যেই শুধু হয়। এই চিন্তা হওয়ার পেছনেও কিন্তু আমাদের একটা পেপার দায়ী। একটা পেপার আমরা করেছিলাম, সেই পেপারের ওপরে আমাদের বলা ছিল যে মনে হচ্ছে খুব কম সংখ্যক মানুষ এফেক্টেড হলেও এই মার্জিনাল মানে সেক্সুয়াল মানুষেরাও কিন্তু আছে, থাকতে পারে, হতে পারে। যাই হোক, সেইখান থেকেই এই লাখনৌয়ের সংস্থা নার্স ফাউন্ডেশন লন্ডন, এরা এই কাজটা করার কথা ভাবলো এবং এই কাজটা করার জন্য আমাদেরকে দায়িত্ব দিল। দায়িত্ব দিলেও আমাদের তখন রেজিস্ট্রেশন নেই, আমাদের তখন কিছুই নেই। তাহলে আমাদের উপরে এই প্রজেক্টের কাজ, বিশেষ করে ফরেন ফান্ডিং, কি করে কাজ করব? তখন অন্য একটা সংস্থা ফান্ডটাকে নিয়ে আমার দিয়ে কাজটা করিয়ে নিল এবং এই কাজটা তখন আমাদের যে ইয়েরা ছিল যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজটা করে শেষ করলো। 1 বছরের কাজ 10 মাসে শেষ করলো এবং সেই সময় ওরা কিছু স্যালারি পেত। এইভাবে সুন্দরভাবে ঘর নিয়েছিল, আলাদা ঘরের পয়সা দিত। আর প্রথম আমরা যখন বসতাম তখন না বললেই নয়, আমাদের একজন অ্যাডভোকেট ছিল ইনকাম ট্যাক্সের, সাধন মোদক, সে বলল, দাদা আপনি আমাদের ঘরে বসুন। আমার ঘর তো আমি একদিন বসি, শনিবারে বা রবিবারে বসি, বাকি দিন আপনি রবিবারে বসুন না, কোনো অসুবিধা নেই, আপনারা ওখানে বসুন, আমার চাবি দিয়ে দেবো। যাই, তার ঘরেই আমরা মিটিং ফিটিং করতাম, খুব প্রপার জায়গায়। তারপরে কিছুদিন আমরা আর এক মাস্টারমশাইয়ের বাড়িতেও করেছিলাম, তার আলাদা ঘর ছিল। এইভাবেই আমরা চলছিলাম। কিন্তু এই প্রজেক্টের টাকা পাওয়ার পরে আলাদা ঘর ভাড়া করে আমরা কাজটা করতাম। এই করতে করতে একবার একটা দায়িত্ব আমরা পেলাম যে একটা বড় প্রজেক্ট আসছে। এই কাজের ভিত্তিতে, এই যে কাজটা আমরা করে দিয়েছিলাম সেই কাজের রেজাল্ট অনুযায়ী HIV/AIDS-এর উপরে একটা কাজে, তখন HIV/AIDS-এর সারা দেশে তখন ফান্ডিং, আর আমাদের মতো এরকম সংস্থা তো আসবেই। সুরেশ কুমার বলে IAS অফিসার, তিনি মিটিং করলেন আমাদের সবাইকে নিয়ে যে তোমরা কাজের দায়িত্ব না। আমরা বললাম আমাদের পক্ষে তো সম্ভব না, আমরা সবাই চাকরি বাকরি করি। তখন উনি বললেন, আমরাই বললাম, প্রস্তাব দিলাম যে পশ্চিমবঙ্গে
এরকম যেসব সংগঠন আছে আমাদের মতো এদের নিয়ে, তাদের নিয়ে আপনি একটা এক ছাতের নিচে নিয়ে আসুন, নিয়ে এসে একটা ফান্ড করুন এবং কাজ করুন। এবং সেটাই পরবর্তীকালে হলো। একটা সেই সংস্থার নাম ছিল মানুষ বাংলা। মানুষ বাংলা এবং মানুষ বাংলা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ নেটওয়ার্ক। আমরা সেই সংস্থার একজন করে এক্সিকিউটিভ বডিতে থাকবে, সেই হিসেবে আমরা এক্সিকিউটিভ বডিতে ছিলাম এবং আমাদের সংস্থার থেকেই প্রেসিডেন্ট ছিল। সেইভাবেই কাজটা চলছিল, খুব সুন্দর কাজ চলছিল। 340-50 জন লোক সারা পশ্চিমবঙ্গে কাজ করত এবং সেই কাজে আমরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলাম। পরে একটা সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দিলেও আমাদের নতুন সরকার আসার পরে এই প্রজেক্টটাকে রাখতে পারল না এবং প্রায় এই প্রজেক্টের টাকাটা বন্ধ হয়ে গেল। এইবার আমাদের ছেলেরা যারা আমাদের সঙ্গে ছিল তারা সব গরিব ঘরের ছেলে, ডাউন ট্রডন পরিবার থেকে এসছে। তারা এখান থেকে কিছু পয়সা পেত, এক শ্রেণীর মানুষের সঙ্গে মেশার সুযোগ পেত। তারা এইবার সব একের পর এক হিজড়ে ডেরায় চলে যেতে লাগলো এবং এরাই যে হিজড়ে সেটা পরিষ্কার সাধারণ মানুষ বোঝার কথা। তারা হিজড়ে হয়ে গেল, তাহলে আমাদের আর থেকে লাভ কি? তাদের জন্যই তো আমাদের সংগ্রাম ছিল। এবং তারা এই সময় তাদের একটা স্মল ইন্স্যুরেন্স ছিল, LIC, সেই কাজটা তারা করত। তাছাড়া আমরা সেলফ হেল্প গ্রুপ করে দিয়েছিলাম, ওরা তো ছিলই এবং এমন এমন গ্রুপের সঙ্গে ওরা সেলফ হেল্প গ্রুপ চালাতো, সেটা আমাদের বারাসাতের ন্যাবার্ডের যিনি ডিস্ট্রিক্ট ম্যানেজার ছিলেন তিনিও অবাক হয়ে গিয়েছিলেন। এইসব মানুষদেরও প্রান্তিক এই সেলফ হেল্প গ্রুপের আওতায় আনা গেছে, সাংঘাতিক ব্যাপার। এদের ট্রেনিং দেওয়া, এদের সমস্ত কিছু আমরা আর একটা দিকেও কিন্তু তা আমরা ডেভেলপ করার চেষ্টা করছিলাম, কিন্তু সেই ঘটনা তো আর আমরা কন্টিনিউ করতে পারলাম না, কারণ যাদের জন্য সংস্থা তারাই থাকলো না। সুতরাং কি করে আর আমরা চালাবো? এইভাবে তখন বন্ধ হয়ে গেল। এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এখনো কিন্তু কারো পরিবারে যদি কোনো পুত্র সন্তান সে যদি মেয়েদের মতন আচরণ শুরু করে, বা নেল পালিশ পরা, লিপস্টিক পরা, কিংবা কোনো মেয়ে যদি পুরুষের মতন আচরণ করে, তাহলে আমরা কিন্তু এখনো বেশ চিন্তায় থাকি, বেশ। এবং আমরা তাদেরকে রীতিমতো পারিবারিক অত্যাচার, পারিবারিক মানসিক অত্যাচার যেটা আর কি, এটা তো কন্টিনিউ রয়েছে। এবার এই বাচ্চাগুলো যখন স্কুলে যাচ্ছে, এরা বড় হচ্ছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, সেই সমস্যাগুলো কি করে মুভ করা যায়, সেই সমস্যাগুলোকে কি করে এরা ওভারকাম করবে বলে আপনার মনে হয়? কি করা উচিত এদেরকে, বা এদেরকে সমাজ কোন চোখে দেখা উচিত, কি ভাবছেন এই বিষয়ে? যে সমস্যা ছিল এইটা একসময় সরকার ভেবেছে। আচ্ছা, ভেবে তারা জীবনশৈলী বলে একটা শিক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল। মানে যাকে বলছেন, যাকে একসময় বলা হতো সেক্স এডুকেশন, যেটা নিয়ে খুব সবাই বলছে সেক্স এডুকেশন, অ্যাকচুয়ালি তো সেক্স এডুকেশন নয়, এই ধারণাটাই ভুল করেছিল। আচ্ছা, সেই জন্যে সমাজে একটা জিগির তুলে দিয়েছিল যে এরা আবার সেক্স এডুকেশন শেখাবে। এখন বিষয় হচ্ছে যে এইটা শুরু হওয়ার আগে বোধহয় খুব সম্ভব 2007 সালে আমি নিজেই কি পার্সনে একটা ট্রেনিংয়ে আমাকে পাঠানো হয়েছিল। সেটা বড় জাগুলিয়া একটা ট্রেনিং সেন্টার, এডুকেশনাল ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং হয়েছিল এবং আমরা টিচারদের ট্রেনিং দিয়ে তারপরে স্কুলে স্কুলে পাঠানোর কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এই সরকার চলে যায়, তারপরে আর চারিদিকে সমালোচনা হওয়ার জন্যে এটা আর হয়ে ওঠেনি। কিন্তু জীবনশৈলী বলতে যেটা বোঝা যেত, এটা মানুষের দৈনন্দিন জীবনে এর সমস্যাগুলোকে ওয়াকিবহল করার একটা প্রচেষ্টা ছিল, শুধু সেক্স এডুকেশন নয়। আর তাছাড়া আমরা মনে করি 7-8 মধ্যে থেকে সেক্স এডুকেশনটা চালু হওয়া উচিত। তার লিঙ্গ সম্পর্কে সে জানবে না,
9-10-এ উঠে তো এমনি সে জানছে কাকে বলে উভলিঙ্গ, কাকে বলে এই সমস্ত জানছে। জানছে। আর 11-12 বলে কথা নেই, সেখানে তো হরমোন পড়ছে, সেখানে তো জানতেই হবে। আর 11-12-এ তো রিপ্রোডাক্টিভ ফিজিওলজি বলে একটা চ্যাপ্টারই রয়েছে পুরো, জানতেই হবে তাকে। সুতরাং গেল রফ তোলার কোনো কারণই নেই, বরং যে জানছে না সে পিছিয়ে পড়া, জানতে হবে, এটাই তো স্বাভাবিক। আপনি যে গেল রফটা বলছেন, আমি তো এটাও বলতে পারি যে একটি বাচ্চাকে যখন ল্যাম্পও দিয়ে দেওয়া হয়, মানে যাকে আমরা বলি কেরোসিনের আলো বা একটা মোমবাতি ধরিয়ে, বাচ্চাটা কিন্তু নিয়ে যাবে। যদি আপনি বারণ করা হয় যে ভাই বাবা ওখানে তুই হাত দিস না, তখন কিন্তু ওর জ্ঞান হবে যে কেন আমি ওখানে হাত দিলে কি হবে। এটা তো একটা বিষয়। ঠিক তাই। এমনি করে যদি কিনা আজকে ধরুন এই যে 7-8-এর বাচ্চা বা এদেরকে জীবনশৈলী বা সেক্স এডুকেশন যাই বলছেন, এক একজন এক এক রকম ভাবে বলছে, এটা জানিয়ে দেওয়া মানে কি তাদেরকে আরো সচেতন করে দেওয়া হচ্ছে না? আসলে ঠিকঠাক বৈজ্ঞানিক পদ্ধতিতে জিনিসটা যদি কেউ জানে, আমি আমার ক্লাসে দেখেছি যখন আমি পড়াতাম কোনো একটা ফিজিওলজির বিষয়, তখন সবাই চুপ করে বসে থাকতো। কেন? কেউ তো আড্ডাই আর কি হাসি ঠাট্টার তো বিষয় ছিল না। কোন ক্লাস সেটা? হায়ার সেকেন্ডারি, 11-10-এও তাই। সবাই তো চুপ করে বসে শুনতো, ভালো করে শুনতো। আর মানে শিক্ষকেরও ট্রেনিং দরকার, যে শিক্ষক বলছেন কতটা সায়েন্টিফিক ভাবে তিনি প্রস্তাবনা রাখছেন, তিনি উপস্থাপনা করছেন, তার উপরেও কিন্তু নির্ভর করে। অর্থাৎ এই বিষয়ে জানাতে গেলে তাকেও ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং তাকেও বিষয়টা সম্পর্কে ভালো ট্রেনিং নিতে হবে এবং ছাত্রদের বন্ধু সুলভ আচরণ করতে হবে। মানে শুধু শিক্ষক হলে বিষয়টা নিয়ে সে না এগোতে পারবে না, এটাই তো। শিক্ষক মানে বন্ধু হবে, পাশাপাশি গাইড হবে। শিক্ষক মানে অনেক কিছু। শিক্ষক মানে কিন্তু চোখ রাঙানো না, সেটা কোনো শিক্ষকের মধ্যে পড়ে না। একদম এই বিষয়টা দেখতে হবে। আর কি প্রশ্ন ছিল তোমার? এইবার না এই যে এখানটা এখনো একটু আরেকটু রয়েছে আমার, সেটা হচ্ছে যে তাহলে কি যদি জীবনশৈলীটা তৈরি হতো, এই সাবজেক্টটা আসতো, তাহলে কি আপনার মনে হয় যে এই সামাজিক উন্নয়ন, ছেলে মেয়েদের মধ্যে তাদের জীবন সম্পর্কে, সেক্স সম্পর্কে বা এই সম্পর্কে আরো ধারণা বৃদ্ধি হতো, সমাজ আরো শুধরে যেত? স্কুলে যে ছাত্ররা পড়ছে তারা, তাদের মধ্যে 1-2 মেয়ে ধরনের ছেলে আছে, সমস্ত ছেলেগুলো তাদের পেছনে লাগছে, নানা রকম ভাবে ডাকছে। কেউ বলছে বৌদি, কেউ বলছে এরকম ভাবে ডাকছে। অনেকেই আমাকে গোপনে বলেছে, অন্য টিচারদের বলতে সাহস পায় না, বলেছে যে আমাকে এইভাবে ডাকছে, আমি এইভাবে টিস করে প্রত্যেক দিন। এইটা যদি সমস্ত মাস্টারমশাই জানেন তাহলে এই সমস্যাগুলো সবাই মেটাতে পারে। বা ছাত্ররা যদি জানে এই এক ধরনের মানুষ, এদের মধ্যে এই সমস্যাগুলো হয়, সুতরাং ওদের পেছনে লাগার কোনো বিষয় নেই, সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হলো না। এবং পাড়াতেও একই, এই কমিউনিটি তো পাড়াতেও রয়েছে। পাড়াতে গিয়ে তো আরে বাবা এই যে মাটি যাচ্ছি জানেন ভাব, এই যে ব্যঙ্গোক্তি, এগুলো থাকবে না। বাড়িতে এই ধরনের ছেলে থাকা মানে বাবা মায়ের চিন্তা হয় আমার মেয়েটার কি করে বিয়ে দেব, আমার পরের ছেলেটাকে মানুষ কিভাবে দেখছে। এইরকম একটা সামাজিক ভীতি তার মধ্যে বাসা বাঁধে, সর্বদা কাজ করে। এইটার জন্যেই সেক্স এডুকেশনটা ভীষণভাবে প্রয়োজন। এবং থার্ড জেন্ডারটা প্রত্যেক শিক্ষকের, এডুকেশন শুধু নয়, স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও এই বিষয়ে ওয়াকিবহল হওয়া ভীষণ দরকার। পৃথিবীর অন্যান্য দেশে এ সম্পর্কে যথেষ্ট তারা ওয়াকিবহল এবং রিসার্চের পর্যায়ে চলে গেছে। একটা বিষয়ই তো এই মুহূর্তে একটা বিষয় আছে, বিষয়টার নাম হচ্ছে জেন্ডার স্টাডিজ। আগে যেটা সোশিওলজির মধ্যে ছিল, সোশ্যাল ওয়ার্কের মধ্যে ছিল, আজকে জেন্ডার স্টাডিজ ইটসেলফ সাবজেক্ট। সোশিওলজি যেমন একটা সাবজেক্ট, জেন্ডার স্টাডিজ একটা সাবজেক্ট। এটা সবচেয়ে ভালো পড়ানো হয় টাটা সোশ্যাল সায়েন্সে, জেন্ডার স্টাডিজ। এবং সেখানে
জেন্ডার স্টাডিজ মানে শুধু ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার না, থার্ড জেন্ডার। আমার এই বইটায় সায়েন্টিফিক অ্যাসপেক্টস অফ ট্রান্সজেন্ডার, এই বইটা আমার বেরিয়েছে, এই বইটা বেরিয়েছে 2 বছর হলো বইটা। এখানে পরিষ্কারভাবে ফোর্থ জেন্ডার বলে একটা চ্যাপ্টার রেখেছি আমি। থার্ড জেন্ডার তো আমাদের সরকার স্বীকৃতি দিয়েছে শুধুমাত্র যারা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী তাদেরকেই বলা হয়েছে মানে থার্ড জেন্ডার। তাহলে বাকিরা কোথায় যাবে? এই কমিউনিটি তো অনেক, তো LGBTIQ, LGBTIQ, এল মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সসেক্সুয়াল মানে বাইসেক্সুয়াল, ট্রান্সসেক্সুয়াল, এখন ট্রান্সসেক্সুয়াল কেউ বলে না, ওকে ট্রান্সজেন্ডার বলা হয়। আই মানে ইন্টারসেক্স অ্যান্ড কুয়ার। এই এতগুলো কমিউনিটি, 6টা কমিউনিটি রয়েছে এর মধ্যে। তাহলে ট্রান্সজেন্ডারকে বাদ দিলে বা ট্রান্সসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডারকে বাদ দিলে আরও তো 5খানা কমিউনিটি থাকবে। আমরা মানে এই বইতে সায়েন্টিফিক অ্যাসপেক্টস অফ ট্রান্সজেন্ডারে ফোর্থ জেন্ডার বলে এক চ্যাপ্টার রেখেছি। থার্ড জেন্ডারগুলোকে আলাদা করে নিয়ে বাকিদের সব ফোর্থ জেন্ডারে ঢুকিয়েছি। কতখানি সায়েন্টিফিক সেটা বিতর্কের বিষয়। সেই বিতর্ক আমাদের সঙ্গে কেউ আলোচনা করেনি এখনো পর্যন্ত, কোনো জায়গায় কোনো লেখাপেখাও আমি দেখিনি। যদি দেখতাম তাহলে হয়তো নিজেকে শুধরে নিতে পারতাম, সেটা এখন আসেনি। এই হচ্ছে বিষয়। তাহলে যদি কিনা আজকের হিমঘরে থাকা সেই সেক্স এডুকেশন বা জীবনশৈলীটা যদি আবারও পাঠ্যতে আনা যায়, তাহলে এই বিষয়টা অনেক সহজ হয়ে যায় মানুষের কাছে। আমার তো অন্তত তাই ধারণা যে মানুষ যত শিক্ষিত হবে নোংরামিটা তত কমে যাবে। অবশ্যই প্রকৃত শিক্ষা, আমি কিন্তু তথাকথিত শিক্ষার কথা, একাডেমিক শিক্ষার কথা বলছি না। আমি এই একাডেমিক শিক্ষাকেই শিক্ষা মনে করি না। একদম। শিক্ষা হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষা আসবে সেটাই আসল শিক্ষা। শুধু বই পড়া শিক্ষা, আহরিত শিক্ষা, হ্যাঁ, শুধু একটা MA পাস করলাম বা একটা করলাম সেটাই শিক্ষা নয়। আমি বলছি যে শিক্ষাটা আপনার কাছে শিক্ষা একদম, বা যে শিক্ষা এই মুহূর্তের আগামী জেনারেশন বা পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম যে শিক্ষায় শিক্ষিত আজকে, নোটস এবং পরীক্ষায় ভালো রেজাল্ট, আপনি এখানে এই শিক্ষা বিশ্বাসী নন? একদম। অনেক মানুষ আছেন যাদের প্রথাগত শিক্ষা নেই, তারা এত ভালো মানে বিষয় বোঝেন এবং বুঝতে চান, সে তুলনা হয় না। আচ্ছা, তাহলে কি কোনো অবস্থাতেই আপনি কি এমন কোনো স্বপ্ন দেখেন এই যে মানুষগুলি যারা এই স্রোতের বাইরে, ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার, যারাই সংখ্যা গুরু আর কি, হ্যাঁ, তার ভেতরে দাঁড়িয়ে এই মানুষগুলি আবার মূল স্রোতে কখনো ফিরবে, এরাও এই সংখ্যা গুরুর দলে ভিড়তে পারবে, এরকম স্বপ্ন দেখেন? বা কি করে সম্ভব এটা? আমরা এই সংস্থা করার আমাদের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে যারা রূপান্তরকামী মানুষ এসছে তাদের সঙ্গে কিছু গে এসছে, গে মানে মেল টু মেল সেক্স যারা করে গে, তারাও ছিল, তাদেরকে মূল স্রোতে রাখার জন্যেই ছিল আমাদের সংগ্রাম। অর্থাৎ কিভাবে সমাজের অন্য মানুষদের সঙ্গে তারা থাকতে পারে বা অন্য মানুষরা কিভাবে এদের মেনে নেয়, আমাদের সংগ্রামটা ছিল এইভাবেই। আমাদের লেখি, বই লেখা, সমস্ত কিছুর মূলে কিন্তু বিষয়টা ছিল। কিছু হয়তো সামান্য পারলেও পুরোটা তো পারিনি, কেন যখনই আমাদের রূপান্তরকামী সদস্যরা জানতে পারল যে আমরা আর হিজড়া বাড়ির ওরা সমান, তখন দেখলে ওটায় রোজগার বেশি, এক ছাতার নিচে সমমানসিকতার মানুষজন থাকতে পারছি, সুতরাং ওখানে গেলেই তো আমার পয়সা রোজগারও ভালো হচ্ছে। তাহলে দাদাদের কথা শুনে কি হবে? সুতরাং সেই সময়টায় অনেকেই আসতো, দাদা আপনারা যাই বলেন, আমাদের তো পয়সার অভাব, আমরা কি করব, আমরা কিন্তু চলে গেলাম। তখন আমাদের কিছু বলার থাকতো না, সেইভাবে হলো। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে
এই প্রান্তিক যৌন সংখ্যালঘু মানুষরা যাতে মূল স্রোতের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য ছিল। পৃথিবীর অন্যান্য দেশে যেমন থাকে তেমনি আমরা রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা কিছু পেরেছি, কিছু পারিনি হয়তো। এই মানুষগুলোর জন্য কি আপনার মনে হয় না যে আলাদা করে কোনো একটা সুযোগ দেওয়া, এটার কি প্রয়োজন আছে? আলাদা করে সুযোগ, আমি সবসময় বলি ওই সুযোগ দিলে ঠিক স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক হয় না। আচ্ছা, তাদেরকে যোগ্য করে তুলতে হবে, এবং যোগ্য করে তুলে তাদেরকে করতে হবে। তো সুযোগটা তো যোগ্য করে তৈরি করার জন্যই দেওয়া হয়। হ্যাঁ, সেই যোগ্য করে এইভাবে তোলা দরকার। এবং এটা তো ঠিকই, অনেক গে আছে যারা বাড়িতে থাকে, অনেক ট্রান্সজেন্ডার আছে, তারা সাংঘাতিক ব্রিলিয়েন্ট। এবং আমার এই পরে একটা উপন্যাস বেরিয়েছে, বইটা নাম হচ্ছে বর্ণালীর অহংকার। এই বইটা একটাই উপন্যাস, খুব বেশি পপুলার হয়েছে তা নয়, কারণ আমার পাবলিশার খুব বেশি বড় পাবলিশার নয়, সেই কারণে মানুষ জানতে পারেনি, প্রচার নেই খুব একটা। এই বইটার বিষয়বস্তুটাই পড়লে এই সমাজটা সম্পর্কে মানুষ জানতে পারবে। বিষয়টা কি, বেরো যে একজন ডাক্তার আমাকে ফোন করেছে, মানে ঘটনাটা বলছি, ফোন করে বলেছে যে দাদা খুব সমস্যার মধ্যে পড়েছি, আমার বাড়ি থেকে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে। তখন তিনি বলছেন, মানে অম্লানদা, তাদের শ্রদ্ধেয় মানুষ, বলছেন যে তাহলে তুমি এক কাজ করো, এই ব্যাপারটা মাকে বোঝাও। মা হচ্ছে একেবারে বন্ধু, আর মার সমস্যার সমাধান করতে পারেন, মার কাছে বলো। তবে বলো মা কি বুঝবে? হ্যাঁ, বললাম বুঝবে, মাকে বোঝাও। আর মা যদি না বোঝেন তাহলে তো কেউই বুঝবে না। ও ছেলেটা মাকে বোঝালো, কিন্তু ডাক্তার, প্রতিষ্ঠিত ডাক্তার। মাকে বোঝানোর পরে মা তো কান্নাকাটি হইচই, মা কিন্তু অধ্যাপিকা, এই বিষয়টা জানতেন না। তখন মা এক সময় মনটা যখন ঠিক হলো, কলেজ থেকে দুখানা বই নিয়ে এলেন। উনি জুলজির অধ্যাপিকা, কলেজ থেকে বই নিয়ে এলেন, অ্যানিমাল এক্সুবেরেন্স। অ্যানিমাল এক্সুবেরেন্স মানে প্রাণী জগতে যে সমস্ত মার্জিনাল সেক্সুয়াল মানুষ প্রাণী রয়েছে তাদের সম্পর্কে, ওটা নামানুষীদের বিষয়। উনি বইটা পড়ে ফেললেন, উনি জানতে বললেন আরে বাবা, এ তো প্রাণীদের জগতের মধ্যে এইসব রয়েছে, তাহলে মানুষের মধ্যে থাকতেই পারে। সুতরাং উনি এবার জানার চেষ্টা করলেন বাবার সঙ্গে, বাবা চাইল্ড স্পেশালিস্ট, বাবার সঙ্গে আলোচনা করলেন। বাবা এবার পড়াশোনা শুরু করে দিলেন, এবার ছেলেকে জানলেন। আমার এই উপন্যাসটা হচ্ছে এইভাবে, অর্থাৎ পুরো সমাজের কথা, অর্থাৎ মূল স্রোতের মানুষের মধ্যে যে মানুষরা রয়েছে তাদের সমস্যার কথা আমার এই উপন্যাসটার মধ্যে আছে। যদি আপনারা কেউ সুযোগ পান, বইটি পড়ে নেবেন, লাইব্রেরি থেকে যেখানে সংগ্রহ করতে পারেন পড়ে নেবেন, তাহলে এই কমিউনিটিটা গল্পের ছলে বোঝানো আছে। এই হচ্ছে বিষয়টা, অর্থাৎ মূল স্রোতে ফেরাটাই হচ্ছে আসল কথা। এই যে ধরুন এখানে এই গল্পে দাঁড়িয়ে এই যে ভদ্রলোক যিনি বিয়ে করতে ভয় পেলেন বা তিনি স্বীকার করে নিলেন, কিন্তু আজকের সমাজে এমন তো আছে যারা স্বীকার করে না, কিন্তু পরবর্তী বিবাহিত জীবনে গিয়ে মেয়েটির লাইফের উপর থেকে ঝড় চলে যায়, বা লাইফটা নষ্ট হয়, বা ছেলেটির লাইফটা নষ্ট হয়। তো এই যে মা জানতেন না, মা তার সন্তানের এই পরিস্থিতিটা জানতেন না, এটাকে বলবো যে এটা কি আপনি বলবেন না যে মায়ের গাফিলতি? কিন্তু মায়ের তো জানা উচিত ছিল। তাহলে কি কি দেখলে মা হয়তো লক্ষ্য করেননি, কোন কোন কি বলবো তার লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো, বা এইরকম মায়েরা বুঝতে পারবেন যে তার সন্তান সে গে হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, বা অন্যান্য বিভিন্ন সমস্যা, যে কারণে সে বিয়ে করতে ভয় পেতে পারে, বা তার বিবাহিত জীবন, সেক্সুয়াল লাইফটা একটু অন্য থেকে আলাদা হবে। এটা আপনার কিভাবে, এটা আমরা বা ওই মাটি বুঝতেন, আরো আগে বুঝতে পারতেন, বা আগামীতে যে মায়েরা রয়েছেন তারা বুঝবেন, এই লক্ষণগুলো একটু বলুন। এখন বিষয় হচ্ছে যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা অনেকে গোপন করে যায়, গোপন করে
সামাজিক দায় এড়ানোর জন্য বিয়ে করেও ফেলে, সে নিজেও জানে এইটা আছে, এবং পরবর্তীকালে তাদের সমস্যা সাংঘাতিকভাবে তৈরি হয়। আমার এই উপন্যাসের মধ্যেও আছে এরকম কিছু কেস হিস্ট্রি। বিষয়টা ঢাকতে গিয়ে বরঞ্চ আরো বেশি হয় হয়ে যায়। এবং আশ্চর্য যে একজন রিসার্চার কাজ করতে গিয়ে দেখেছেন যে যত ডিভোর্স হয় তার সামাজিক কারণ এর থেকেও অন্তত 70% অফ দ্য ডিভোর্স এই কারণে হয়। অর্থাৎ সেক্সুয়াল মানসিকতা, মেন্টালিটিটা দুজনের সমান ম্যাচ করে না, সেই কারণেও কিন্তু ডিভোর্সটা হয়ে যাচ্ছে, শুধুমাত্র সামাজিক কারণেই নয়। এই প্রসঙ্গে আমরা স্যাফোর সঙ্গে কথা বলি। স্যাফোকে চিনি 2002 সাল থেকে। স্যাফো কারা? স্যাফো হচ্ছে যারা লেসবিয়ান। কত সাল থেকে চেনেন? 2002 সাল থেকে। 2002 সালে আমাদের এই কলকাতা DD7 একটা আমাদের ইন্টারভিউ নেয়, মুখোমুখি বলে একটা তখন হতো। সেই তখন আমরা ওখানে একটা ইন্টারভিউ দিই। এই ইন্টারভিউ দেওয়ার পরে স্যাফোরা আমাদের সঙ্গে যোগাযোগ করে। স্যাফো তখন নামও দেয়নি হয়তো, ফুল ফর্মটা সবে স্যাফোর ফুল ফর্ম না, স্যাফো হচ্ছে একটা আইল্যান্ড। আচ্ছা, সেই আইল্যান্ড শুধু মেয়েরা থাকতো। আচ্ছা, হ্যাঁ, এবং মেয়েদের মধ্যেই সমস্ত যৌন কামনাগুলো চরিতার্থ করত। সুতরাং সেই নামের থেকেই এটার নাম হলো, সংগঠনটার নাম হলো স্যাফো। তো স্যাফো যে দুজন কর্ণধার ছিলেন, সে দুজনেই খুব উচ্চশিক্ষিত মানুষ। একজন টাটা স্টিলের চিফ লাইব্রেরিয়ান, আর একজন ছিলেন হচ্ছে একজন সায়েন্টিস্ট। এই দুটো মহিলাই, মালবিকা এবং আকাঙ্ক্ষা ওদের নাম, তারা এই সংগঠনটার জন্ম দিয়েছিল এবং তারা অনেক কাজ করেছিল। যে মেয়েদের বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, যে মেয়েরা বিয়ের পরে সমস্যাগ্রস্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কথা, তাদেরকে ওরা জায়গা দিয়েছে, তাদেরকে ওরা গবেষণার সুযোগ করে দিয়েছে। এখন সংগঠনটা যথেষ্ট বড়, যাদবপুরের সংগঠনটা আছে। তা যাই হোক, এদের একটা বই বেরিয়েছিল। সেই বইটায় অনেকের কথা লিখেছে, অনেকের কেস হিস্ট্রি লিখেছে যে জীবনের 30টা বছর অতিবাহিত করলো, যৌন জীবন চরিতার্থ হয়নি। মানে সে লেসবিয়ান, একজন হেটেরোসেক্সুয়াল তার পার্টনার, সে তার যে সমস্ত মানে যৌন সুখ সেগুলো সে যথেষ্টভাবে নিয়ে নিয়েছে নিংড়ে নিংড়ে, কিন্তু সে তো জীবনে কিছু পেল না। ছেলে হলো, মেয়ে হলো, সব হলো, সংসার হলো, জীবনের এই প্রান্তে এসে কখন যেন মনে হচ্ছে আমি বাধা পড়ে গিয়েছিলাম। এরকম কেস আছে। ওদের বইগুলো পড়লে, বইটার নাম বোধহয় ছি তুমি নাকি, আমার ঠিক মনে করতে পারছি, মনে হচ্ছে এই ধরনের নাম। কিন্তু আমরা এই যে বুঝবো কি করে ধরি? যার বিষয় সে বোঝে, তার পরিবারের মানুষও বোঝে। পরিবারের মানুষ বোঝে না এরকম কিন্তু কম, কিন্তু বুঝেও না বোঝার ভান করে যদি এই ধরনের বিয়ে দিয়ে দেয়, তাহলে সমস্যা তো হবেই। এই যে মা একজন শিক্ষিতা, আপনি জিওলজিক্যাল, তিনি প্রফেসর, অধ্যাপিকা, তিনি তার সন্তানের বিষয়টা জানতে পারলেন না। জানতে পারলেন না কারণ হচ্ছে সন্তান যে উচ্চশিক্ষিত হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এই সন্তানরা না জানার পিছনে একটা কারণ আছে। এর বাবা মা সন্তানদের বিশেষ কাউকে প্রথম জীবনে মেশার সুযোগ দেয়নি, এটা একটা কারণ। কোনোদিন হোস্টেলে থাকেনি, এটা একটা কারণ। প্রথম সে মেডিকেল স্টুডেন্ট যখন মেডিকেল কলেজে পড়ে, তখন সে কিন্তু হোস্টেলে থাকতো না, বাড়ির থেকেই যেত। রাত্রি বসে বাবার সঙ্গে আলোচনা হতো, পড়াশোনা আলোচনা, মায়ের সঙ্গে আলোচনা হতো, কিন্তু সে কিন্তু কখনোই হোস্টেলে থেকে বন্ধুদের সঙ্গে কোনোদিন আলোচনা করেনি, বন্ধুদের সঙ্গে তার সমস্যাগুলোকে কোনোদিন আলোচনার আলোকে আনতে পারেনি।
সেই কারণেই তার মাও জানতে পারে। এর জন্য অনেকটা মাইক্রো ফ্যামিলি এর জন্য 100 বার। মানে এই যে আমরা এখন ছোট ছোট ফ্যামিলি গুলো করে ফেলছি, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বাবা আর মা ছাড়া কাকা পিসি মাসি এরা নেই, এটা কি একটা কারণ হতেই পারে? এটাও কারণ, কারণ মেশামেশি, যার জন্য ডাউন টাউন ফ্যামিলি গুলো যারা হিজড়ে হয়ে যাচ্ছে, হিজড়ে হচ্ছে কারা, যে সমস্ত গরিব এবং ডাউন টাউন পরিবারের যে ট্রান্সজেন্ডাররা আছে তারা কিন্তু হিজড়ে হয়ে যাচ্ছে। মিডল ক্লাস, আপার মিডল ক্লাস হিজড়ে কমিউনিটিতে একজনও পাওয়া যাবে না। কারণ কি? কারণ তারা তো সমাজে পরিত্যক্ত গরিব মানুষের ছেলেপেলে, তারা হিজড়ে বাড়িতে গেলে দুটো খাওয়াও পাচ্ছে, রোজগার হচ্ছে, নিজেদের বন্ধুত্বের মতো ঘুরে বেড়াতে পারছে। হ্যাঁ, সুতরাং তারা হচ্ছে সমস্ত এইসব পরিবারের ছেলে মেয়ে। এখানেও সেই ক্লাসিফিকেশন, মানে নিম্নবিত্তদের চাপ নেই, উচ্চবিত্তদের চাপ নেই, না, যত চাপ মধ্যবিত্ত, দরিদ্র শ্রেণী, মধ্যবিত্তরও নেই। না, দরিদ্র শ্রেণী তো তারা তো চলে যাচ্ছে, তারা তো হিজড়ে পাড়ায় যাচ্ছে বা সেখানে গিয়ে তারা তাদের মতন করে লাইফ ক্যারি করে। মধ্যবিত্তরা তো যেতে পারছে না, মধ্যবিত্ত যেতে পারছে, উচ্চবিত্তরাও যেতে পারছে না, সমস্যা তাদের। এবার উচ্চবিত্তদের তবু তো একটা যোগান আছে, মানি যে যোগানটা, অর্থের যোগানটা আছে তাদের। মধ্যবিত্ত তো সেটাও নেই না। তার মানে সব থেকে বেশি যারা সাফার হচ্ছে তারা হচ্ছে মধ্যবিত্তরা। মানে আর এই লুকানোর প্রবণতাটাও মধ্যবিত্তদের মধ্যে বেশি। এটাই সাংঘাতিক বেশি। তাহলে এখন হচ্ছে যে এই যে সমস্যাগুলো, হঠাৎ করে আমরা একটি মানুষকে, একটি বাচ্চাকে দেখলে, মানে ছোটবেলা থেকে দেখার পরে আমাদের কি কি, আমাদের গার্জিয়ানদের ঠিক এই লক্ষ্যগুলো কেমন করে রাখতে পারবো আমরা? কি কি লক্ষ্য? বিষয়টা হচ্ছে যে যারা রূপান্তরকামী মানে ট্রান্সজেন্ডার, তাদের কিছু কিছু বহিঃপ্রকাশ ঘটতে পারে, কিন্তু যারা গে, বাইসেক্সুয়ালদের তো চেনাই যায় না, তারা তো মানে কি বলবো, গাছেরও খাবে নিচেরও গুড়া। তা তো তাদের চেনাই যায় না। কিন্তু গেদের ও চেনা যাবে না। গেরা নিজেরা একটু বয়স হয়ে গেলে তারা নিজেরাই বোঝে যে আমি অন্যদের থেকে আলাদা। অর্থাৎ অন্য অন্য ছেলেরা যখন মেয়েদের সঙ্গে প্রেম করতে যায়, ওরা তখন নিরুপায় হয়ে বসে থাকে। ওরা তখন অন্যদের সঙ্গে তাল দেওয়ার জন্য হয়তো প্রেমও করে, কিন্তু আশ্চর্যজনকভাবে একটা সময় পরে বন্ধন কেটে বেরিয়ে আসে। এই যে প্রথম শুরুতে একটা আলোচনা করেছিলাম আমরা, যে মাইন্ড সেটআপটা ফিমেল, বডি মেল, এটাকে আপনি এটার ক্ষেত্রে, গের ক্ষেত্রে কি তাই হচ্ছে? না, গেরা পুরোপুরি নিজেদের ছেলে ভাবে, তারা ছেলেই হয় এবং তারা সেক্স করে ছেলেদের সঙ্গে। মানে এখানে একটা হরমোনাল ডিজিজ না, তাহলে এখানে হরমোন টরমোনের বিষয় নাই। এখানে একটা কি বলবো, এটা মানে আমাদের একটা রেডলের একটা বই আছে জিনোম বলে, সেই বইতে পরিষ্কার বলা হয়েছে 20xq জিন রেসপন্সিবল ফর হোমোসেক্সুয়ালিটি। একটা জিন রেসপন্সিবল বলছেন, কিন্তু এখনো পর্যন্ত কি কারণে হচ্ছে সেটা কিন্তু নানা স্তরে ব্যাপারটা রয়েছে, আলোচ্য বিষয় এখনো। যেমন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে বলা হয়, একজন বড় বিজ্ঞানী, তিনি নোবেল লরিয়েটও বটে, তিনি বলেছেন যে এরা ব্রেনটাকে করেছে, করে যে হাইপোথ্যালামাস রিজিয়ান দেখেছে যে ট্রান্সজেন্ডারদের হাইপোথিলিয়াস রিজিয়ান যে সাইজ আর মেয়েদের সাইজ এক, কিন্তু ছেলেদের সঙ্গে সাইজের অমিল আছে। সুতরাং এর থেকে উনি কনক্লুশনে আসতে পারেন যে সুতরাং এই মেয়েদের মতো বিহেভিয়ার হওয়াটা স্বাভাবিক। এটা এইরকম অনেক বিভিন্ন সময় অনেক সায়েন্টিফিক আলোচনা হয়েছে, সেটা ইন্টারসেক্স চ্যাপ্টারে অনেক পাওয়া যায়। তার মানে এক কথা হচ্ছে তার ব্যবহারিক জীবন লক্ষ্য করলে এটা বোঝা সম্ভব। তার জীবন ধারণের যে কেন হলো এখনো পরিষ্কার না, তবে এটা ঠিক
অনেকেই তো এদেরকে ডাক্তারের কাছে পাঠায়, সাইকিয়াট্রিস্টের কাছে পাঠায়, কিচ্ছু হবে না। এটা একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। এদের আগে মানে ইলেকট্রিক মানে ইয়ে করেছিল, হ্যাঁ, শক দিয়েছিল, দিয়েছিল, নানা রকম কাজ হয়েছে, মারধর দেওয়া হয়েছে, কেস হয়নি। প্রচুর এক্সপেরিমেন্টাল হয়েছে, এদের নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু কিছুতে কিছু হয় না, কিছুই আসেনি। আজকে এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ বা প্রান্তিক কি বল মানুষগুলিকে নিয়ে আলোচনা, না, যৌন সংখ্যালঘু মানুষ আর কি। এবারে আমাদের দেশে এটা এখনো একটা ট্যাবুর মতন রয়েছে, তাই তো? গোপনীয় সেক্সটা আমাদের দেশে গোপন, কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি, অনুভব করি, কিন্তু গোপন। এই যে তেমনি করে আর তৃতীয় লিঙ্গের মানুষদের যৌনাচার তো আমাদের দেশে রীতিমতো অপরাধ, যদিও আইন হয়েছে। আমার খুব একটা কাছের একটা গল্প বলি আপনাকে। আমার একটি পরিচিত মেয়ে, সে হঠাৎ করেই আরেকটি তারই মতন একটি মেয়ের সাথে হঠাৎ করে সে সম্পর্কে জড়িয়ে পড়ে। কাজ কোনো করছি একসঙ্গে, হঠাৎ একদিন তাকে আমি বললাম যে দেখ, তুই এই যে এইভাবে এগোচ্ছিস, সব ভেবে চিনতে তো কিভাবে? তো আমায় ঝম করে বললো যে তুমি আধুনিক মানুষ হয়ে কেন এটা এভাবে বলছো? বললাম না, আধুনিক মানুষ তো অবশ্যই, এটা কোনো বিষয় না, এটা একদমই ঠিক, কিন্তু তবুও একটু ভেবে দেখার দরকার, আরো এটা ভাবলে ভালো হবে। সে তখন আমায় বললো যে আমাদের সরকার আইন এনেছে, এখন এটা আমাদের দেশে নাকি, আমাদের দেশে এটা আইনসঙ্গত, আইন, ব্যবহারিক জীবন, ভবিষ্যৎ। আমাদের দেশ এবং তাদের উদাহরণ হচ্ছে ফরেন কান্ট্রিতে এটা অ্যাভেলেবেল নাকি এগুলি। তো এই যে আমাদের দেশ, ফরেন কান্ট্রি, ব্যবহারিক জীবন, ভবিষ্যৎ, কি আছে এর ভেতরে? এখন দীর্ঘদিন ধরে এই বিষয়ে কেস চলছে। নাস ফাউন্ডেশন লন্ডন বহুদিন ধরে এই কেসটা চালাচ্ছিল, একেবারে খোদ সুপ্রিম কোর্টে, এবং সরকার একসময় বুঝতে পেরেছেন, জাজেরা একসময় বুঝতে পেরেছেন, অ্যাডভোকেটরা একসময় বুঝতে পেরেছেন, সমাজের মানুষও একসময় বুঝতে পেরেছেন, যেটা মানুষকে ইচ্ছে করে করে না, এটা হচ্ছে যৌনতার স্বাভাবিক অন্য রূপ। আসলে সবাই যেটা চায়, যে রাস্তায় যায়, হেটারোসেক্সুয়াল, এর সংখ্যা বেশি, তাই মানুষ সবাই এই দিকে, আর এই জন্য এটাকে স্ট্রেট বলে। আর যারা অন্যরকম ভাবছে, যেমন ধরো বাদ দিয়ে একজন যদি লেখে, তাহলে কি সে অ্যাবনর্মাল? না। বাদ দিয়ে যদি কেউ ব্যাট করে, আমি তো জানি আমাদের দেশের, আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ক্যাপ্টেন ছিল সৌরভ, সে তো বাদ দিয়ে ব্যাট করত। সুতরাং যে ডান হাত দিয়ে ব্যাট করতো তার থেকে কোনো অংশে কম করেছে? কিছুই না। তা ঠিক এইরকমই অন্য রূপ, অর্থাৎ কি না, আদার ওরিয়েন্টেশন, মানে রুচি, এই কারণে হয়। তাছাড়া আমাদের দেশে তো একরকম, এটা সারা পৃথিবী জুড়ে রয়েছে। এই যেমন এমনটা ভাব যে আমেরিকার দেখে, উন্নতশীল দেশকে দেখে আমাদের কিছু ছেলেপেলে এরকম তৈরি হচ্ছে, ভুল ধারণা, একদম ভুল ধারণা। বরঞ্চ আমাদের দেশে যারা সুপ্ত অবস্থায় ছিল, যারা নিজের কথা নিজে বলতে পারত না, তারা বন্ধুদের সঙ্গে থেকে তাদের সমস্যার কিছুটা সমাধান করলেও করতে পারছে, তাদের নিজেদের মতো তাদের সুখ দুঃখের কথা আরেকজনের সঙ্গে শেয়ার করার অবস্থায় তারা আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই তৃতীয় লিঙ্গের মানুষ বা LGBTIQ এই ধরনের মানুষ অসংখ্য আছে। আমি আমাদের এই যে সমপ্রেম যে বইটা বেরিয়েছিল 2005 সালে, সমপ্রেম বইতে 2005 সালে বেরিয়েছিল, বইটা খুব চলেছে এবং আনন্দবাজারের ইয়েতে বেস্ট সেলার হয়েছিল। এই বইটায় আমি কতগুলো কমিউনিটির কথা বলছি, যেমন জেনিতটা হচ্ছে নরওয়ের একটা মার্জিনাল সেক্সুয়াল ইন্ডিভিজুয়াল, অর্থাৎ
প্রান্তিক যৌন সংখ্যালঘু। এরা হচ্ছে কি না, এরা হচ্ছে জেনিথ নরওয়েতে, অর্থাৎ ট্রান্সজেন্ডার অফ জেনিথ এটা বলা চলে। তারপরে লুডরুক ইন্দোনেশিয়ায় যে কমিউনিটি আছে তাদের লুডরুক রয়েছে। তারপরে রয়েছে বান্টুটও ইন্দোনেশিয়ার, তবে এটাকে সোলু দ্বীপের অঞ্চলে এই আদিবাসীরা থাকতো। তারপর হচ্ছে মাসরিটা কোথায়, এটা ইন্দোনেশিয়ার দক্ষিণ অঞ্চলের তোমার সুলাও এসি বলে একটা গোষ্ঠী রূপান্তরকামী তারা রয়েছে। তারপর হচ্ছে রায়াক, এরাও হচ্ছে জাভায় থাকে, জাভা। তারপরে নাকনিয়া হতে মালয়েশিয়ার যে পুরুষ রূপান্তরকামী তাদেরকে বলে নাকনিয়া। আহুকুয়া, তারপর হচ্ছে ঝাকুপ ও বিভিন্ন দেশে এদের বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা, এরকম বিভিন্ন নামে আছে। আমরা অন্তত 36-37টা কমিউনিটির সন্ধান পেয়েছি, কিন্তু সারা পৃথিবী জুড়ে এদের কিন্তু সম্মান নেই। এদের কিন্তু এই হিজড়ে সমাজের মতোই দেখা হয়। এই যদি জানতে পারে কেউ লুডরুক, তখন ওদের কিন্তু মেন স্ট্রিম কিন্তু ভাই মানে না, সেই সমাজটা কিন্তু একই রকম। হ্যাঁ, এবং তারাও নিজেদের মতো থাকে, তাদের আড্ডাস্থল নিজেদের মতো, আমাদের দেশের মতোই। তবে হ্যাঁ, আমাদের দেশে হিজড়ে যেমন একটা আলাদা কমিউনিটি আছে, সেরকম কমিউনিটি কিছু নেই। এই হচ্ছে সংঘবদ্ধ নয়। এই যে বাড়িগুলোকে বলে খোল, হ্যাঁ, খোল মানে হচ্ছে হিজড়ে বাড়ি। এই হচ্ছে বিষয়। এই যে প্রসঙ্গ যেটা নিয়ে আলোচনা আমরা করছিলাম, এখান থেকে বেরিয়ে আসার পথ কি? না, এখানে বেরিয়ে আসার কোনো পথ নেই তো। কারণ হচ্ছে এরা তো সবাই সমস্যা মানে সমস্যা নয়, সব সমস্যার এটা তো অন্যদের থেকে একটু আলাদা। বিষয় হচ্ছে এখানে দাঁড়িয়ে ধরুন বেশ কিছু আপনি বললেন যে দুজন মহিলা মালবিকা এবং আকাঙ্ক্ষা, তারা একটি সংগঠন করছেন, তারা নিজেরা তো এই সম্প্রদায়ভুক্ত। হ্যাঁ, তাহলে তারা শিক্ষা নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা শিক্ষিত হয়েছে। তাহলে কি এটা বলা যেতেই পারে যে এই মানুষগুলো যদি শিক্ষার আঙ্গিকে আসে সঠিকভাবে, এখানে যারা এই কমিউনিটিতে এসছে তারা প্রত্যেকেই প্রায় শিক্ষিত এবং তারা নিজেদেরকে জানে বোঝে, সেই কারণেই কিন্তু তারা এখানে এসছে। যেটুকু জানার বাকি ছিল সেটুকু তারা জেনে ফেলেছে। কিন্তু যেহেতু দ্বিতীয় লিঙ্গের মানুষেরা অর্থাৎ স্ত্রীরা এখনো আমাদের দেশে কিন্তু ওই পুরো পুরুষদের মতো স্বাধীনতা ভোগ করতে পারেনি, তারা এখনো অনেকটাই পিছিয়ে রাখা হয়েছে। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে তারা অনেকেই বলতে পারে না, তারা অনেকেই সেইভাবে চলতে পারে না। আমি তো অনেক জায়গায় দেখেছি, এই হেলেঞ্চা বাজারের উপরে একজন দোকান চালায়, চায়ের দোকান চালায়, সে কিন্তু একজন ফিমেল ট্রান্সজেন্ডার। সে কিন্তু একটা বিয়ে করেছে মহিলাকে। আমার সেই জন্য একটা বইও আছে, আজকে বইটা এখানে আনতে বোধহয় মনে নেই। বইটা হচ্ছে থার্ড জেন্ডার ম্যারেজ, তৃতীয় লিঙ্গের বিয়ে, সমপ্রেমী বিয়ে। বইটা আবার ইংরাজি করছি আর কি। ওটা হচ্ছে থার্ড জেন্ডার ম্যারেজ। তাহলে এই থার্ড জেন্ডারের মধ্যে যে সমস্যাগুলো আছে তাদের মধ্যে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে তারা বিয়ে করছে এবং তারা ভালোই আছে, অসুবিধা কিছু নেই। এই যে কাউকে জ্বালাচ্ছে না, সমস্যা করছে না। এইটা কি ভালো থাকা? ভবিষ্যৎ কি? ফ্রাস্ট্রেশন, সাকসেসফুল, এই যে সাকসেসনেস, ফ্রাস্ট্রেশন, এগুলি কেমন? সেটা তো আমাদের মূল স্রোতের মানুষদের মধ্যেও আজকাল বিয়ে করার মধ্যে দিয়ে ফ্রাস্ট্রেশন তো রয়েছেই, তাদের মধ্যেও থাকতেও পারে, নাও পারে। সুতরাং এটা তো
বাইল্যাটারাল অ্যাডজাস্টমেন্ট। একটা কথা কোনো একটা জায়গায় পড়েছিলাম বা শুনেছিলাম যে এই সম্প্রদায়ের মানুষ একটা সময় পরে গিয়ে ফ্রাস্ট্রেশন হয়ে কোনো বড় ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলে। ট্রান্সজেন্ডারদের মধ্যে 80% অফ দ্য ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী জীবনের কখনো না কখনো মানে কোনো না কোনো সময় সুইসাইড করতে গেছে। এবং আমার নজরে এরকম ট্রান্সজেন্ডারের সংখ্যা খুব একটা কম নয়। আমাদের সংস্থায় আমরা 4-5 জনকে এইভাবে বাঁচিয়েছিলাম কীভাবে, আমাকে হয়তো ফোন করলো কোনো একদিন, দাদা অমুক কিন্তু নাইট্রোসাম খেয়েছে 10খানা। বলিস কি রে, সর্বনাশ, শিগগিরই তোরা ওখানে চলে আয়, আমি আসছি। সঙ্গে সঙ্গে চলে গেলাম, গিয়ে তাকে হসপিটালে ভর্তি করলাম, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম। ডাক্তার বললো যে 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না, নাইট্রোসাম সাংঘাতিক গিয়ে। যাই হোক, এককাল অ্যান্টি ডাক ফাক বেরিয়েছে, এ করে কেউ কেউ বেঁচে গেছে, কেউ বাঁচেনি, এরকম তো হয়েছেই। এগুলো হচ্ছে শুধু একটা কারণ তো হয় না, একটা কারণ হচ্ছে নিজেকে জানার অভাব। যেমন সে তার কথা কেউ বুঝতে পারছে না, বাড়িতে পাচ্ছে না, বন্ধুরা পাচ্ছে না, সমাজে পাচ্ছে। আমি যেন একা হয়ে যাচ্ছি, একাকিত্ব গ্রাস করে ফেলছে। এখান থেকেই ফ্রাস্ট্রেশন। মানুষের জন্য দায়ী বলা যেতে পারে কি না, সাধারণ মানুষও দায়ী হবে সেটাও ঠিক বলা যায় না। সাধারণ মানুষ তো জানার অভাব, সে তো জানে না। সাধারণ মানুষ যদি জানে তাহলে অনেক সুবিধা হয়, সাধারণ মানুষ তো সবাই জানে না। তাহলে কি এক সমাধান কি? দেখো, একটা জিনিস হচ্ছে যে নিজে সমস্যা মানে যে নিজে ট্রান্সজেন্ডার সেই জানলো হয়তো ক্লাস 8-এ পড়ে তখন থেকে, তার আগের দিনগুলো তো এমনি গেছে। সে তো নিজেকে, সেই রবীন্দ্রনাথের একটা গান আছে না, আপনাকে জানা আমার ফুরাবে না, সে আমাকে নিজেকে জানতে গেলে যেটুকু দরকার সেটুকুই তো আমার অনেকটা বয়স পরে আমি জানতে পারলাম। কবে? ক্লাস 8-এ। কেউ আরো পরে জানতে পারলো, জানলো, সঙ্গে সঙ্গে রাজার অসুখ হলো। হ্যাঁ, জানার পরে রাজার অসুখ ধরে গেল। যে যার এই আক্রান্ত তারই হচ্ছে জানতে এত সময় লাগছে। তা সাধারণ মানুষ কি করে জানবে? তার ভাই বোনেরা কি করে জানবে? বাবা কি করে জানবে? মা কি করে জানবে? সুতরাং তো দীর্ঘ স্টাডির দরকার। এই কারণেই সাধারণ মানুষের দোষ দেওয়া যায় না। তাহলে এক কথায় কি আমরা বলতে পারি সচেতনতার আমাদের অভাব, এটা মূল ব্যাপার। তাহলে একটা প্রসঙ্গে কিন্তু আমরা এসে দাঁড়াচ্ছি যে আমাদের সচেতনতার অভাব। একদম। আমাদের সচেতনতা থাকলে সমাজটা হয়তো অন্যরকম হতো সব ক্ষেত্রে। কি স্কুল লাইফ বলুন, প্রশাসনিক লাইফ বলুন, রাজনৈতিক লাইফ বলুন বা ট্রান্সজেন্ডার, সব জায়গাতেই কিন্তু আমাদের কোথাও সচেতনতার অভাব। আসুন এই সচেতনতাকে প্রথমে সচেতন হই, আমার আপনার সচেতনতাকে জাগ্রত করি। আসুন আজকে তাহলে আমরা সচেতনতার বার্তা, এবং আপনি কি বলবেন দর্শকের উদ্দেশ্যে? সবার আগে দরকার আমাদের জানা, এই কমিউনিটিকে জানা। এই কমিউনিটিকে সবাই একসময় যদি সত্যি কথা জেনে ফেলে এবং অন্তর দিয়ে জেনে ফেলে এবং যাকে বলে এমপ্যাথেটিক্যালি বিষয়টা দেখে, আন্তরিকভাবে, তাহলে মনে হয় সবাই সুখে থাকতে পারবে। এই মানুষগুলোও সবার আশ্রয় পাবে এবং এদের কিন্তু ব্যঙ্গ না করে নিজেদের মতো করে দেখুন, নিজের সন্তান মনে করে দেখুন, তাহলেই বোধহয় সমস্যার সমাধান হবে। অর্থাৎ ভালোবাসা দিয়েই জয় করা যায়, ভালোবাসা দিয়েই জয় করতে হবে। পৃথিবীতে আমাদের যেমন অধিকার, একদম সম অধিকার। অতএব তাকে অধিকার দিন, তাকে আদর করুন, আপ্যায়ন করুন, ভালোবাসুন, তাকে জানার চেষ্টা করুন। দেখবেন একদিন সেও হয়তো আপনাদেরই লোক হয়ে উঠবে। আর মানুষ কিন্তু মানুষের জন্যই। সঙ্গে থাকুন। এবং আজকের পডকাস্ট আপনাদের কেমন লাগছে? আর এ ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এ ব্যাপারে যদি আপনারা আমাদের অজয়দার সাথে যোগাযোগ করতে চান, বা আপনাদের কোনো ট্রান্সজেন্ডার নিয়ে, বা যেটাকে আমরা থার্ড লিঙ্গ বলছি, বা প্রান্তিক যৌন জীবন যারা যাপন করেন, তাদের কোনো সমস্যা বা তাদের কোনো বিষয় যদি আপনার জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং সেখান থেকে যোগাযোগ করুন আমাদের অজয় বাবুর সাথে, অজয় মজুমদারের সাথে। তিনি দীর্ঘ প্রায় 35 বছর
এই সেগমেন্টে কাজ করে চলেছেন। তিনি এই সেগমেন্টে কাজ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন এবং প্রচুর বই তিনি লিখেছেন, এবং তার অনেক কোটেশন, তার লেখা বইয়ের অনেক কোটেশন কিন্তু এখন বিভিন্ন ট্রান্সজেন্ডার নিয়ে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয় তার বইয়ের লেখা। ফলে আসুন না আমরা নতুন করে ভাবি, নতুন, একেবারে নতুন করে, সমস্ত পুরনোকে ভুলে যাই, নতুন করে সম্মান দিতে থাকি আমাদের আশেপাশের সমস্ত মানুষ সবাইকে। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের কোনো পডকাস্টে। নমস্কার।